যুদ্ধের ৩৪তম দিনে এসে দুর্বল হওয়ার পরিবর্তে ইরান যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ইসরায়েলে আঘাত হানছে শত শত ইরানি মিসাইল, আর মিত্র হারিয়ে দিন দিন একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। খামেনির পতন চেয়ে নিজের পতনই চেয়ে চেয়ে দেখতে হচ্ছে বেচারা ট্রাম্পকে। এমন দিনও যে আসতে পারে ট্রাম্প নেতানিয়াহুর, সেটা হজম করতে সময় লাগছে বিশ্ববাসীর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবার একেবারে হিসাব পাল্টে দেওয়া এক সামরিক পদক্ষেপ নিয়েছে। এতদিন ধরে চলা উত্তেজনার পারুদকে তারা এক ধাক্কায় যেন চূড়ায় নিয়ে গেছে। আইআরজিসি এবং তাদের মিত্রদের নিয়ে তৈরি প্রতিরোধ ফ্রন্ট একযোগে ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। রাতের অন্ধকারে একসঙ্গে এতগুলো মারণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্যটি সাধারণ মানুষের জন্য নিশ্চিতভাবেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাদের ছোঁড়া অন্তত ২০০টি রকেটের বিশাল বহর শুধু ইসরায়েলের ভেতরের বিভিন্ন স্থানকেই লক্ষ্যবস্তু করেনি, পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও এবার সরাসরি আক্রমণের শিকার হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং কুয়েতের আল আদিরি ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ইউনিটের উপর তারা আঘাত এনেছে। আইআরজিসি দাবি করেছে এই হামলায় কুয়েতে একটি মার্কিন হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাহিনীটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শত্রুদের উপর এই ধরনের হামলা সামনেও অব্যাহত থাকবে। অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ইরানের ছোড়া অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিককার দিনগুলোর পর থেকেই এটি ইসরায়েলের উপরে চালানো সবচেয়ে বড় হামলা। সাধারণত ইসরায়েলকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলাগুলোতে ইরান ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছিল। এবার সেই অলিখিত নিয়ম ভেঙে তারা একসঙ্গে এতগুলো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ২ দফায় চালানো এই হামলায় প্রথমবার ১০টি এবং পরের বার একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, এই হামলায় অন্তত ১৪ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে স্প্লিন্টারের আঘাতে ১১ বছর বয়সী এক কিশোরীর অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়া ১৩ বছর বয়সী এক কিশোর এবং ৩৬ বছর বয়সী একজন নারীও স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। ইরানের ভেতরেও ধ্বংসযজ্ঞের যে চিত্র উঠে আসছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। যুদ্ধ মানেই যে সাধারণ মানুষের জীবনের সব হিসাব নিকাশ উল্টে যাওয়া, তা আরও একবার প্রমাণ হলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় দেশটিতে এ পর্যন্ত ১,১৫,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া হালনাগাদ তথ্য মতে এই ধ্বংসস্তূপের তালিকায় সাধারণ মানুষের থাকার ঘর, চিকিৎসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি ত্রাণ কেন্দ্রও রয়েছে। এই বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত স্থাপনার খুব বড় একটি অংশ খোদ রাজধানী তেহরান প্রদেশে অবস্থিত। উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে ধ্বংসস্তূপ খুঁড়ে এ পর্যন্ত অন্তত ১,৫২৬ জনকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করেছেন। মানুষের এতদিনের জমানো স্মৃতি আর বেঁচে থাকার অবলম্বনগুলো নিমিষেই ধুলোয় মিশে যাচ্ছে। এই ধ্বংসস্তূপের মাঝেই ইসরায়েলের সামরিক বাহিনী তেহরান জুড়ে তাদের ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে খুব ঠান্ডা মাথায় জানানো হয়েছে যে তাদের এই হামলা মূলত ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে। নিখুঁত নিশানায় সরকারি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার এই অভিযানের পাশাপাশি ইরানের দিক থেকে আসা সম্ভাব্য পাল্টা হুমকি মোকাবেলাতেও তাদের বিমান বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তেহরান ছাড়াও ইরানের আরও কয়েকটি অঞ্চলে একই সঙ্গে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো চক্কর কাটছে এবং আকাশপথের হুমকি প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। এত বড় মাত্রার হামলায় ঠিক কী পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে বা কত টাকার সম্পদ মাটিতে মিশে গেছে, সেই হিসাব তাৎক্ষণিকভাবে বিস্তারিত করে এখনও পাওয়া যাচ্ছে না। চারপাশে এত মৃত্যু আর ধ্বংসের পরও ইরান যে একটুও দুর্বল হয়নি, তা তাদের রাজনৈতিক নেতাদের কথায় খুব স্পষ্ট। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত আরও ৬ মাস একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো জানিয়েছেন। তেহরানে বসে দেওয়া এই সাক্ষাৎকারে আরাগচি জোর দিয়ে বলেছেন, শত্রুদের বেঁধে দেওয়া কোনো সময়সীমার তোয়াক্কা না করে ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যতদিন দরকার তারা এই লড়াই চালিয়ে যাবেন এবং তাদের সামরিক বাহিনী
দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনার জন্য পুরোপুরি সক্ষম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এই দাবি করা হচ্ছে যে ইরানের সঙ্গে তাদের পর্দার আড়ালে আলোচনা চলছে এবং তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে নিতে রাজি হয়েছে। এই প্রসঙ্গের জবাবে আরাগচি আন্তর্জাতিক সম্পর্কের খুব সাধারণ একটি পাঠ দিয়েছেন। তিনি হাসি মুখেই হয়তো মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আলোচনা শব্দটির একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আনুষ্ঠানিকভাবে এক টেবিলে বসে কথা বলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলো অনেক সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু বার্তা আদান প্রদান করে বটে, কিন্তু কূটনীতির ভাষায় একে কখনোই আলোচনা বলা যায় না। অবশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বার্তা আদান প্রদানের প্রক্রিয়াটি যে পুরোপুরি থেমে নেই, আরাগচি তা অকপটে স্বীকার করে নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অতীতের মতোই ইরানের কাছে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। ইরান কিছু বার্তা পাচ্ছে সরাসরি উইটকফের কাছ থেকে, আর কিছু আসছে আঞ্চলিক বন্ধু রাষ্ট্রগুলোর হাত ঘুরে। তেহরানও তাদের প্রয়োজন অনুযায়ী সেই বার্তাগুলোর জবাব দিচ্ছে। আরাগচির মতে উইটকফের এই যোগাযোগ কোনোভাবেই যুদ্ধ বন্ধের আলোচনা নয়, এটি যোগাযোগের একটি সাধারণ মাধ্যম যা শান্তি বা যুদ্ধ উভয় সময়েই চলতে পারে এবং বর্তমানেও চলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত বক্তব্যকে ইরান সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে ট্রাম্পের এই দাবিকে স্রেফ মনগড়া আখ্যা দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাঠায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের তরফ থেকে দেওয়া 5 দফা যুদ্ধবিরতি প্রস্তাবের যে কথা বলা হয়েছে সেটিও নিছক অনুমান নির্ভর খবর। ইরান তাদের সিদ্ধান্তে অটল। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতক্ষণ না আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে এই বিপুল ধ্বংসযজ্ঞের পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংঘাত থামবে না। যুদ্ধের এই আগুন লেবানন ফ্রন্টেও সমান তালে জ্বলছে। সেখানে ইসরায়েলি বাহিনীর অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। ইসরায়েলের সামরিক বাহিনী নিজেই জানিয়েছে, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত তাদের 10 জন সেনা নিহত এবং 309 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইরানের প্রক্সি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক মাত্রায় মুখোমুখি সংঘাত চলছে। ইসরায়েলের সেনাবাহিনী সেখানে একটি নিরাপদ অঞ্চল বা বাফার জোন তৈরির চেষ্টা করছে, আর সেখানেই তারা প্রবল বাধার মুখে পড়েছে। গত 24 ঘণ্টাতেই দক্ষিণ লেবাননের লড়াই চলাকালে ইসরায়েলের 48 জন কর্মকর্তা ও সেনা সদস্য আহত হয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। ইরানের প্রক্সি যোদ্ধাদের দাবি, তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য এবং তাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। লেবাননের সাধারণ মানুষকে এই যুদ্ধের জন্য অত্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত অন্তত 1318 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও 3935 জন। প্রতিদিন এই মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। সাধারণ মানুষের জীবন এখানে স্রেফ কয়েকটি সংখ্যায় পরিণত হয়েছে। যুদ্ধের এই উত্তাপ শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানাতেই আটকে নেই, এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও সামরিক জোটগুলোতেও। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরুর পর ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এক প্রকার বন্ধ করে দেয়। এই পথটি খুলে দিতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তার সেই আহ্বানে মিত্ররা সাড়া দেয়নি। ফ্রান্সের কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো খুব কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন, ন্যাটো মূলত ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি জোট। এটি হরমুজ প্রণালীতে অভিযান পরিচালনার জন্য তৈরি হয়নি। সেখানে এ ধরনের কিছু করা হলে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। ইউরোপের এই অবস্থান যুক্তরাষ্ট্রকে বড় ধরনের একটি কূটনৈতিক ধাক্কা দিয়েছে। মিত্রদের এমন পিট্টান দেওয়া আচরণে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ দিতে ব্যর্থ হয় তিনি এখন এই সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার কথা খুব গুরুত্ব দিয়ে ভাবছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ন্যাটোকে একটি কাগুজে বাঘ হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সামরিক প্রতিরক্ষা জোট থেকে যুক্তরাষ্ট্রকে একবার প্রত্যাহার করে নেওয়ার পর
যুদ্ধ শেষে সেখানে পুনরায় যোগদানের কথা বিবেচনা করার কোনো প্রশ্নই ওঠে না। একসময়ের পরাক্রমশালী এই জোটের এমন প্রকাশ্য ফাটল প্রমাণ করছে চলমান এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলাচ্ছে না, বৈশ্বিক সামরিক সমীকরণকেও নতুন করে লিখতে বাধ্য করছে।